আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে, যেখানে ভোটার তালিকা তফসিল, নির্বাচনের পথ পরিক্রমা সুনির্দিষ্ট সময়সীমা তুলে ধরা হবে। বিকেলে নির্বাচন ভবনে কমিশন সচিব আক্তার হোসেন সাংবাদিকদের কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত হবে। সীমানা পুনর্নির্ধারণের খসড়া নিয়ে দল ও ব্যক্তির আপত্তির সুরাহার জন্য শুনানিও শুরু হবে। আর আগামী সপ্তাহে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেতে আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। তিনি আরও জানান, নতুন দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে। আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের নীতিমালার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসী ভোটারদের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এ মাসেই। পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। এটা আরেকটু আলোচনা বাকি আছে, আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব। এদিকে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন দলের মহাসচিব নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করেন। লাঙ্গল প্রতীক তাদেরকেই বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। আমাদের লাঙ্গল জিএম কাদেরের পক্ষেই আছে, জিএম কাদেরের স্বাক্ষরেই আছে। আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ আছেন তারা আইনের সঠিক ব্যাখ্যা করে ন্যায় বিচার করবেন। জিএম কাদেরের লাঙ্গল, এরশাদের লাঙ্গল জিএম কাদেরের কাছেই থাকবে। আগামী সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও নির্বাচনের অংশীজনের সঙ্গে আলোচনা করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার সরকারের কেনা আড়ি পাতা যন্ত্র আর পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে আয়োজিত হয় উপদেষ্টা পরিষদের 38তম বৈঠক, যেখানে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতি পর্যালোচনা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, স্বৈরাচার সরকার আড়ি পাতা যন্ত্র এবং মারণাস্ত্র কিনতে বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছিল, যা তদন্তে পৃথক কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো, সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ দাবি করে শফিকুল আলম বলেন, শীঘ্রই বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেবার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করেন বিচারক। চলতি বছরের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। এরপর সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে 286 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 54 কোটি ও দেশে প্রায় 60 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রাথমিক তদন্তে অবৈধ এসব সম্পদের প্রমাণ পাবার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে জয়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এসব অভিযোগে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে সংস্থাটি। তাদের সম্পদ বিবরণী দুদকে দাখিলের নোটিশ জারি করা হবে বলে জানান আক্তার হোসেন। চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, রাজনৈতিক উদ্দেশ্যে গুম করে একজনের জবানবন্দিতে তার নাম নিয়ে আসার কথা শুনেছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে ওই দিন সকালে মোটর বাইকে হেলমেট পরে থাকা ব্যক্তি তিনি কি না তা স্পষ্ট করেননি। আর এখনও এনসিপিতে যোগ দেয়া বা নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে 26 জুলাই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। একই ঘটনায় 1 আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয় জানে আলম অপুকে। বুধবার রাতে অপুর 35 মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন তিনি। তার বক্তব্যে চাঁদাবাজিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আসে স্থানীয় সরকার উপদেষ্টার দিকেও। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। ওয়েস্টিনে যাওয়া হয়, তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না যাচ্ছে সাদাই করে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। নির্বাচনে অংশগ্রহণ ও উপদেষ্টার পদ ছাড়া নিয়েও তার চিন্তাভাবনা জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, যাদের রাজনৈতিক পরিচয় আছে, অর্থাৎ আগে রাজনীতি করেছেন বা পরবর্তীতে করবেন বলে চিন্তা আছে, সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত। আমি এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টি? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে আলোচনা করা। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না। কারণ আমি
এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকারের 1 বছরে কতটা সফলতা এসেছে এমন প্রশ্নের জবাবে না পারার পাল্লাটাই ভারী বলে জানান তিনি। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে অপহরণ ও নির্যাতন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আলিশা। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক কর্তৃক অপুকে অপহরণ এবং নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। জানান, গত 1 আগস্ট গ্রেপ্তারের আগের রাতে অপুকে তুলে নিয়ে নির্যাতন করেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়। উল্লেখ্য, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদকে গুলশানে চাঁদাবাজির ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করতে দেখা যায়। সংবাদ সম্মেলন আয়োজনে এনসিপি সহায়তা করেছে বলেও জানান জানে আলম অপুর স্ত্রী আলিশা। অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলাকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। যারা আগামী নির্বাচন বয়কট বা বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় সরকারের এক উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জানাচ্ছেন হাসান মাহমুদ। মানুষ দীর্ঘ 16-17 বছর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা নির্বাচন না হোক সেটা চায়, সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচনকে ঘিরে যৌথ অভিযান আরও কার্যকর করার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্টরা যেন কোনো সুযোগ নিতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতীকী যুব সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন সঠিক সময়ে হতে হবে। আজকে স্পষ্ট করে বলে, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। ধর্মীয় চেতনা ও ইসলামিক সংস্কৃতিকে দুর্বল করার জন্যই ভারতের ইন্ধনে বিচারের নামে দেলোয়ার হোসেন সাঈদী সহ ইসলামী চিন্তাবিদদের হত্যা করা হয়েছে, যা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে সবার ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বলেন, স্কাইপ কেলেঙ্কারির তথ্য প্রকাশের মাধ্যমে প্রমাণিত যে দেলোয়ার হোসেন সাঈদী জুডিশিয়াল কিলিংয়ের শিকার। এর নেপথ্যে ছিল সাবেক প্রধান বিচারপতি SK সিনহা। এমন দাবি করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান মাহমুদুর রহমান। রাতে রাজধানীর PG হাসপাতাল মিলনায়তনে দেলোয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্মজীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। তারা বাংলাদেশের ইসলামিক ধর্ম
এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। এবার একটা সুযোগ এসছে আপনাদের, যে স্কাই কেলেঙ্কারির আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকে চিরস্থায়ী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করেছে এমন অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তৎকালীন সরকার বিদেশি দূতদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাংলাদেশে ঢুকতে দেয়নি, ফলে ফেয়ার জাস্টিসের সুযোগই পাননি সালাউদ্দিন কাদের চৌধুরী। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এক ব্যতিক্রম নাম। ধারালো বক্তব্য, কঠোর সমালোচনা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত এই নেতা বহুবার নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে। কিন্তু এই রাজনৈতিক যাত্রা থামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। তৎকালীন সরকার বলেছিল এটি ছিল ন্যায় বিচারের প্রতিফলন, কিন্তু পরিবারের অভিযোগ পরিকল্পিত বিচারিক হত্যার শিকার তিনি। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল, সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। স্বাধীনতা যুদ্ধের বছরে সালাউদ্দিন কাদের চৌধুরী বিদেশে ছিলেন দাবি করে হুম্মাম অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিদেশি সাক্ষীদের দেশে ঢুকতে দেয়নি তৎকালীন সরকার। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেক যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না। বলেন, আগামীতে যেই সরকারই নির্বাচিত হয়ে আসবে সেই সরকারকে শুধু সাকা চৌধুরী নয়, সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ঘিরে চলছে উত্তেজনা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, ধানমন্ডির 32 নম্বরে কারা বিক্ষোভ করছেন, কি ধরনের পরিস্থিতি সেখানে দেখছেন আপনি আমাদের জানান। নাহিদ, এখানে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থিত ছাত্রদল, যুবদল এবং এর আশপাশে যারা, বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ঢাকা কলেজ থেকে শুরু করে এই যে ধানমন্ডি এলাকা, তার আশপাশে যারা বিএনপি সমর্থিত রয়েছেন তারাই এখন বিক্ষোভ করছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেশ 2 ঘন্টা আগে এখানে 3 জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন আওয়ামী লীগের কর্মী হিসেবে তাদেরকে আটক করা হয়েছিল। এবং আপনাকে বলতে চাই যে ধানমন্ডি 32-এর প্রবেশদ্বার কিন্তু এখনও রুদ্ধ আছে। এখানে পুলিশ অবস্থান করছেন, তবে আমরা যেটা শুনে আসছি পুলিশ খুব বেশি অবস্থান করছেন না। এখানে প্রায় 20 জনের মতো পুলিশ অবস্থান করছেন। এর বাইরে এখানে উত্তেজনা দেখা দিচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখছি যে এখানে যারা যে সাধারণ যে নাগরিকরা, তাদের কিন্তু উৎসুক জনতা এখানে আসছেন। তবে প্রত্যেকে কিন্তু তল্লাশির মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেওয়া আছে। এর বাইরে কিছুক্ষণ আগে এখানে যে ডিসি, তিনি পুলিশের ডিসি, তিনি বলেছেন যে এখানে প্রবেশ করতে আসলে কোনো ধরনের বাধা নেই। যে 3 জনকে আটক করা হয়েছে তাদেরকে আসলে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে, তারা যেন কোনো ধরনের উস্কানিমূলক কাজ এখানে না করতে পারে। এর ভিতরে একজন এখানে ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। বাকি 2 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। এর বাইরে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কয়েকটি ব্যানারে এখানে এসছে, বিশেষ করে জাসদের হত্যার কারণে
শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচারের দাবিতেও বেশ কয়েকটি সংগঠন এখানে এসেছে। তবে কিছুক্ষণ পরপর মিছিল এবং স্লোগান নিয়ে যে চাপা উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং ছাত্রদল বা যুবদল সমর্থিত যারা রয়েছে তারা কিন্তু পুরো জায়গাটি অবস্থান করছে, তার পাশাপাশি পুলিশ অবস্থান করছে, কোনো ধরনের নাশকতা যেন না ঘটে। এখন পর্যন্ত পরিস্থিতি 3 জন আটক ছাড়া তাদেরকে কিছুটা কিন্তু মারধরের শিকার হয়েছে তারা। সাধারণ তাদেরকে যে বিএনপি সমর্থিত যারা আছে তারা সহ অন্যান্য তারা কিছুটা মারধরের শিকার করেছে, তবে পুলিশ তাদেরকে থানায় নিয়ে গেছে। এর বাইরে অপ্রীতিকর ঘটনা খুব একটা ঘটেনি। পুরো জায়গাটি উৎসুক জনতাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে তারা এখানে এসেছেন। কিছুক্ষণ পরপরই মিছিল চলছে এবং কিছুক্ষণ পরপরই এই জায়গাতে কিছুটা এখন চাপা উত্তেজনা আছে, গণমাধ্যম কর্মীরা আছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ছাত্র রাজনীতির রূপরেখা দেবার দাবি জানিয়েছে ছাত্রদল। আর নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। নূর হোসেনের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করে ছাত্রদল নেতারা ছাত্র রাজনীতির রূপরেখা দেওয়ার দাবি জানান। এছাড়া বেশ কিছু অভিযোগ জানানো হয়। তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কাজ করতে যায়, তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যাশিং করা হয় তাদের আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে, তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। এদিকে ডাকসু নির্বাচনে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য নারী ভোটারদের ভোট কেন্দ্র দূরবর্তী স্থানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। দ্রুত ভোট কেন্দ্রের পুনর্বিন্যাসের দাবি সংগঠনটির। একাডেমিক এলাকায় ভোট কেন্দ্র হবে নাকি হলে ভোট কেন্দ্র হবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়। সেখানে আমাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট করেছি, কিন্তু কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে এই বিষয়টি আমাদের সাথে খোলাসা করা হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, সবার দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। ভোটের দিন নারী ভোটারদের জন্য প্রয়োজনে পরিবহন সুবিধা দেওয়া হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে একটা নিউট্রাল ভেন্যুতে নিয়ে আসছি। আমরা যদি সেই সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়ে যাই, আবার সেই হলের কাছাকাছি, সেখানে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, তখন সেই কথাটা আসবে যে দুটো হলের মাঝখানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে দিলে তো আবার সেই হলের প্রভাবের কথা আসবে। যদি বিশ্ববিদ্যালয় ক্লাবে হয় তাহলে কেউ, যারা রেসিডেন্স এবং নন রেসিডেন্স, কেউ দাবি করতে পারবে না এটা আমার জায়গা। ডাকসুতে 3 দিনে ভিপি পদে 10 জন সহ মোট 42 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বছরের মধ্যে নিষ্ক্রিয় হজ এজেন্সিদের হজ কার্যক্রম থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিদের সংগঠন হাব আয়োজিত হজ ও ওমরা মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুতর অসুস্থ কোনো ব্যক্তিকে আর হজ পালনে যেতে দেয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, 2026 সালে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানো হবে। সেই সাথে ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মচারী অবৈধ কোনো লেনদেনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বলেন, 2026 সালের হজ যাত্রা নির্বিঘ্ন মনিটরিং কঠোরভাবে করা হয়েছে। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2 জন লোক পাঠায়, অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো।
অনুষ্ঠিত হলো আরব আমিরাত ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফেলপস লিমিটেডের আয়োজনে ব্যাংকার্স মিট 2025। রাজধানীর একটি হোটেলে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল ঋণ, ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং সলিউশন সহ গ্রাহক কেন্দ্রিক ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপসের কান্ট্রি ম্যানেজার তুষার হাসান, বিশ্ববিখ্যাত ফিউচারিস্ট, আন্তর্জাতিক বেস্ট সেলিং লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রেট কিং সহ শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ নির্বাহীগণ। রুচি সস অ্যান্ড কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী সিয়াম আহমেদ। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। এ সময় প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে ব্র্যান্ডটির নানা প্রচারণায় তাকে দেখা যাবে বলে জানায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশ এখনো বের হতে পারেনি, তাই এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশন হবে দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এজন্য প্রস্তুতি নিতে আরও 3 থেকে 5 বছর সময় দরকার। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ীরা, জানাচ্ছেন আরাফাত ইসলাম। আগামী বছর 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ করতে যাচ্ছে বাংলাদেশ। এতে করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা হারাবে বাংলাদেশ। এর পাশাপাশি শিল্পের কাঁচামাল আমদানি ও পণ্যের উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে, যার ফলে ঔষধ এবং পোশাক থেকে শুরু করে রপ্তানি খাতের দুশ্চিন্তা যেন বেড়েই চলেছে। ব্যবসায়ীরা বলছেন, আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া হবে ভুল সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত হবে দেশের বেসরকারি খাত। তাই প্রস্তুতির জন্য সরকারকে আরও কয়েক বছর সময় নিতে বলেন তারা। For the pharmaceutical industry, for us to graduate and to be able to be prepared to enter into the next level, there are many things that we are supposed to do. We didn't do anything. I hope then together if we work, we can convince government that who are thinking this is the right time to graduate. We have difference of opinion. This November 26 is not the right time. We'd like to be graduated, but we need at least 2 to 3 years. যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দিবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমার প্রতিবেশী দেশের তুলনায়, সেই সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই আপনার জন্য সমীচীন হবে না, এটা আমাদের প্রত্যাশা। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সমাধানের দিক তুলে ধরে পাবলিক প্রাইভেট ডায়ালগ সহ সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। 21 থেকে 25 4-5 বছরে কি হলো? What happened? Nothing happened. We haven't seen the kind of momentum অথবা effort from the government past regime তো নাই, এই রেজিমেও আমরা কিন্তু we haven't seen that kind of momentum. Of course, preparation is not a one-off attempt. It requires several years, but then we can at least start, and for starting that we probably need some time. পাবলিক প্রাইভেট ডায়ালগ নাই এই বিষয়ে, অ্যাড হক আলোচনা আছে। প্রাইভেট সেক্টর গিয়ে যখন কথা বলে কিছু শোনে, আবার গভর্নমেন্টের যখন মনে হয় কারো ইন এ ভেরি ফ্র্যাগমেন্টেড ওয়ে কিছু বলে, সেটা পত্রিকা বা মিডিয়াতে হেডলাইন হয়, কিন্তু দের ইজ নো স্ট্রাকচার্ড ডায়ালগ অন দিস হোল ইস্যু। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ফরিদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে 22 জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 270 জন।
আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগের চিকিৎসা চলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সিভিল সার্জন জানান, বর্তমানে ফরিদপুর মেডিকেলে 22 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু রোগের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত মাসে ফরিদপুরে 124 জন রোগী ভর্তি হয়েছিল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।